আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু আজ। যোগ দিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধি, বাংলাদেশের স্পিকার ও 11 দলের শ্রদ্ধা। সন্ত্রাস বাড়ায় মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর ছাড়ছে অনেক পরিবার ও প্রতিষ্ঠান। নিরাপত্তাহীনতায় শিক্ষার্থী, ব্যবসায়ীরা। এখন আমরা বর্তমানে 3 জন আছি। বিক্রি কমে গেছে, কাস্টমার ঠিকমতো বাইরে হয় না। আমি অলরেডি পার্টি দেখাচ্ছি, বাড়ি বিক্রি করে চলে যাবো। এই পরিবেশে থাকা তো সম্ভব না। আধিপত্যবাদ বা মাস্তানদের একটা ডিমান্ড আছে, কোনো অপরাধী যাতে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না পায়। পায়রার স্রোতে বিলীন পটুয়াখালীর বহু গ্রাম। বর্ষার শুরুতেই ভাঙনের শঙ্কিত স্থানীয়রা। স্থায়ী পদক্ষেপ চান ভুক্তভোগীরা। ছিল অনেক দূরে, ভাঙতে ভাঙতে আমি 4-5 বার ভাঙ্গিয়া কিনারে আসছি। 5 বার ভাঙলে থাকে কিছুই থাকে না। আষাঢ়েও বৃষ্টির দেখা নেই রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। সেচের পানিতে আমনের বীজ তলা করছেন চাষিরা। খরচ বাড়ার শঙ্কা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন সকালে পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মিম। ফুটবল প্রেমী দর্শকেরা ভিড় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে। সেখান থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখেছি। আর্জেন্টিনার জয়ের সমর্থকদের উল্লাস উচ্ছ্বাস কেমন দেখছেন? শেষ বাঁশি যখন কেপ ভার্দের সাথে বেজে উঠেছে রেফারির, তখনই উল্লাসে ফেটে উঠেছিল মহসিন হলের মাঠে। যত দর্শক ছিল, আর্জেন্টিনার ভক্ত যারা ছিল, যারা আর্জেন্টিনার সমর্থক ছিল, সেই শ্বাসরুদ্ধকর ম্যাচ কেপ ভার্দে তারা শেষ 120 মিনিট পর্যন্ত এই ম্যাচটি টেনে নিয়ে গেছে। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের চোখে চোখ রেখে সাহস, দৃঢ়তা এবং আত্মবিশ্বাস নিয়ে তারা একদম লড়াই করে গেছে শেষ সময় পর্যন্ত। এবং পুরোপুরি খেলা নিয়ন্ত্রণে ছিল অনেকটা সময় কেপ ভার্দের, এবং অনেক সময় ধরে নেওয়া হয়েছে যে আর্জেন্টিনা এই ম্যাচ বের করতে পারবে কিনা। এবং গোলকিপার যে ছিলেন আর্জেন্টিনার মার্তিনেজ, তিনি কিছুটা শুরুর দিকে অনেকটা অমনোযোগী বা তিনি কিছুটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন বলে দর্শক যারা এখানে খেলা দেখেছেন বা যারা ফুটবল বুঝেন তাদের কাছে মনে হয়েছে। কিন্তু অতিরিক্ত সময়ের মধ্যে 100 মিনিটের পরে গিয়ে মার্তিনেজ দুটি যে বল তিনি ঠেকিয়ে দেওয়ার পরেই মূলত আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায় এবং রোমেরোর একটি হেডে মেসির একটি কর্নার থেকে যে গোলটি শেষ গোল, অর্থাৎ 3 নম্বর যে গোলটি হয়, সেই গোলের মধ্য দিয়ে মূলত আর্জেন্টিনা খেলায় টিকে গেল এবং আর্জেন্টিনার সাথে লড়াই করে হেরে গেল কেপ ভার্দে। এবং আজকের এই ম্যাচ গড়ালো 120 মিনিটের বেশি সময়, যেটি অপ্রত্যাশিত। এবং দর্শক যারা রয়েছেন, ফুটবল প্রেমী যারা রয়েছেন, তারা পুরো সময় উন্মাদনা, শ্বাসরুদ্ধকর অবস্থা, কখনো হতাশা, কখনো বিষণ্ণতা, কখনো উত্তেজনা, এর মধ্য দিয়েই এই খেলা দেখেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়া জুড়ে আজকে শিক্ষার্থী সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে যারা এসেছিলেন, তরুণ সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ, তারা সবাই খুব আনন্দের সাথে এবং উদ্দীপনার সাথে এই খেলা দেখেছেন। এবং শেষ সময় পর্যন্ত কেপ ভার্দে খেলা ধরে রেখেছেন। এবং অনেক সময় ধরে নেওয়া হয়েছিল যে এই খেলা প্লান্টি শটে যাবে কিনা, ট্রাইব্রেকারে যাবে কিনা, সেরকম একটি সম্ভাবনা তৈরি করেছিল কেপ ভার্দে। তবে খেলার শেষ সময় রোমেরোর একটি হেডে বলটি যখন এই কেপ ভার্দের জালে জড়িয়ে যায়, এরপরে কেপ ভার্দে কয়েকটি পাল্টাপাল্টি আক্রমণ করলেও সেগুলো মার্তিনেজ ঠেকে দেওয়ার পরেই মূলত আর্জেন্টিনা শেষ বাঁশি রেফারির পরে হেসে ওঠে এবং তারা চলে গেল যে এই 16 সব নকআউট পর্বের যে সর্বশেষ 16, সেই 16 পর্বে তারা আর্জেন্টিনা টিকে থাকলো। তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আজকে যারা জিতেছেন দ্বিতীয় ম্যাচে যে মিশর, সেই মিশরের সাথে সালার যে দল, সেই মিশরের সাথে আর্জেন্টিনা লড়াই করবে এবং আর্জেন্টিনা বিশ্বকাপ লড়াইয়ে এবারে কেপ ভার্দের সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে টিকে থাকলো। মিম। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান। 6 দিনের আয়োজনের আনুষ্ঠানিক সূচনা তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায়। এরপর কোম শহর থেকে খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হবে বুধবার। বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। 6 দিনের এই আয়োজনে থাকছেন শতাধিক দেশ ও প্রায় 90টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। ৪০ বছরেরও বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্রের ভার সামলেছেন, হয়ে উঠেছিলেন আস্থার বাতিঘর। সেই সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। কোটি কোটি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত ইরানের শহর, নগর, বন্দর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হওয়ার ৪ মাসের বেশি সময় পর শুক্রবার পবিত্র জুমার দিনে প্রথম জনসমক্ষে আনা হয় খামেনির মরদেহ। তেহরানের গ্র্যান্ড মোসল্লা মসজিদে সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে আসেন সর্বোচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা, ছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও। এই শেষ বিদায়ের মূল আনুষ্ঠানিকতা শুরু শনিবার, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শনিবার থেকে রোববার পর্যন্ত ইমাম খোমেনি মোসল্লায় সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপন শেষে ৬ জুলাই সোমবার রাজধানী তেহরান জুড়ে চলবে খামেনির শেষ বিদায় যাত্রা। মঙ্গলবার তেহরানের দক্ষিণে কোম শহরে স্থানান্তরিত করা হবে আয়োজন। সেখানে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান জামকারান মসজিদে হবে জানাজার নামাজ। ইমামতি করবেন শিয়াদের জ্যেষ্ঠ আলেম। ৮ জুলাই বুধবার খামেনির মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হবে। নাজাফ ও কারবালা শহরে শোক মিছিলের পর কারবালায় খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। ৯ জুলাই দাফনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও আরও ৪০ দিন ধরে চলবে শোক অনুষ্ঠান। যদিও নিরাপত্তাজনিত কারণে এই শেষ বিদায়ে খামেনির ছেলে এবং বর্তমান উত্তরসূরি মোস্তফা খামেনি অংশ নিচ্ছেন না বলে জানাচ্ছে ইরানের বেশ কয়েকটি গণমাধ্যম। এই আয়োজন ঘিরে তেহরানে সরকারি ও বেসরকারি অফিসগুলো শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের কেন্দ্রস্থলের বেশিরভাগ অংশে ব্যক্তিগত যানবাহন চলাচলও বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর তথ্য, আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নানা পর্যায়ে যোগ দিচ্ছেন বিশ্বের ১০০টিরও বেশি দেশ এবং ৯০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এর মধ্যে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাজিকিস্তানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, জর্জিয়ার প্রেসিডেন্ট। এছাড়াও অন্যান্য দেশের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে রয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, তুরস্কের উপরাষ্ট্রপতি এবং বাংলাদেশের সংসদ স্পিকার। এছাড়াও আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে থাকবেন অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী, ভারতের প্রতিনিধিত্ব করছেন উপপররাষ্ট্রমন্ত্রী এবং বিহারের রাজ্যপাল ও জ্যেষ্ঠতম শিয়া ব্যক্তিত্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রথমবার জনসমক্ষে আনা হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তেহরানের তাকে শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সামনে জড়ো হন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে শেষ শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আজ থেকে শুরু হবে খামেনির দাফনের মূল আনুষ্ঠানিকতা। অর্ণব প্রসাদের প্রতিবেদন। প্রয়াণের প্রায় ৪ মাস পর পবিত্র জুমার দিন জনসম্মুখে আনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তেহরানের গ্র্যান্ড মোসল্লা মসজিদে রাখা হয় তার কফিন। টানা ৩৬ বছর দাপটের সঙ্গে ইরানের শাসন ব্যবস্থা পরিচালনা করে নিথর দেহে শুয়ে আছেন খামেনি। পাশেই তার পরিবারের আরও কয়েকজন সদস্যের মরদেহ। খামেনির কফিনের সামনে জড়ো হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ সহ দেশটির সর্বোচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এরপরই শেষ শ্রদ্ধা জানাতে যান বিদেশি প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ ১১ দলীয় জোটের প্রতিনিধিরা। এ সময় সবার চোখে মুখে ছিল শোকের ছায়া। এর আগে তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। এছাড়াও বৈঠকে তেহরান ও ঢাকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সুবিধাজনক সময়ে গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন। শনিবার থেকে টানা ৬ দিন ধরে চলবে ঐতিহাসিক এই জানাজার আনুষ্ঠানিকতা, যার পদচিহ্ন বহন করবে ৫টি শহর। তবে খামেনির জানাজার নামাজকে পড়াবেন তা এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এরই মধ্যে তার কফিন ঢাকা হয়েছে ইমাম রেজার মাজারের লাল পতাকায়।
শনিবার সর্বসাধারণের শ্রদ্ধার জন্য আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাখা হবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে। সোমবার সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। পরে মঙ্গলবার তেহরানের পথ ধরে বিশাল মিছিল নিয়ে খামেনির মরদেহ নেওয়া হবে কোম শহরে, এরপর নেওয়া হবে নাজাফ শহরে এবং সবশেষ ইরাকের কারবালায়। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই মাশহাদে দাফনের জন্য আনা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারের পাশে সমাহিত করা হবে তাকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। সন্ত্রাসের জনপদে পরিণত রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর এলাকা থেকে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাসাবাড়ি, অফিস পরিবর্তন করে অন্যত্র চলে যাচ্ছেন। এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারই বেশি। নিরাপত্তাহীনতায় প্রাথমিক স্কুলেও কমেছে উপস্থিতি। পুলিশ বলছে আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তারা। দেখুন জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। আমি অলরেডি পার্টি দেখাচ্ছি, বাড়ি বিক্রি করে চলে যাবো। এই পরিবেশে থাকা তো সম্ভব না। সন্ধিমাতে বিশাল বিশাল ভবন ভাঙা। ঢাকা শহরের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত আতঙ্কের এক বিস্তৃত এলাকার নাম মোহাম্মদপুর। পশ্চিমে বসিলা এবং বুড়িগঙ্গা নদী পর্যন্ত যার ভৌগোলিক সীমানা। রাস্তাঘাটে দিন রাত ছিনতাই, খুন ও বিভিন্ন অপরাধী চক্রের আধিপত্যের জন্য মোহাম্মদপুর সহ আশপাশের অন্তত 8 থেকে 10টি এলাকা এখন অপরাধের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখানে অন্ধকার পথে তৈরি হয়েছে গ্যাং সহিংসতা, সহজলভ্য অস্ত্র, যেখানে তুচ্ছ ঘটনায় একে অপরের প্রাণ কেড়ে নিচ্ছে নির্মমভাবে। এমন নানা কারণে নান্দনিক নামের বাড়িগুলোর অসংখ্য ফ্ল্যাট ফাঁকা পড়ে রয়েছে। আমরা যে বসিলার দিকে শিফট করছি তো ওখানে চলে যাচ্ছে। এখন আমার বাসায় 3টা ফ্ল্যাট খালি, পাশের এই বাড়িতে 5টা ফ্ল্যাট খালি। অবাক হই যে কোন বাসায় যে টিচার আসবে, যখনই শুনে যে বুদ্ধিজীবী, তখনই আর টিচাররা বলে না ওইদিকে যাব না। ইমন নামে যে ছেলেটা মারা গেল, মেরে ফেললো, এরপর থেকে আমার ফ্ল্যাটগুলো রাতারাতি খালি হয়ে গেল। কেউ দোকানে গেল আমার সাথে নিয়ে যাইতে চায়। ব্যবসায়ীরা জানান সন্ধ্যার পরে বেচাকেনায় ভাটা পড়েছে তাদের। স্থানীয়রা জানান মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পগুলোতে স্কুল বিমুখী হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষার্থীরা। এখন আমরা বর্তমানে 3 জন আছি। এই দোকানে আমাদের অর্ডার হইতে 20 থেকে 30,000 টাকা, এখন অর্ডার দেয় 2,000 3,000 টাকা। কারণ এদের যে সেল, আগে যেটা সেল ছিল, এই সেল এখন আর হয় না। বিক্রি কমে গেছে, কাস্টমার ঠিকমতো বাইরে হয় না। বিশ্বের বৃহত্তম ক্রাউডসোর্স অনলাইন ডাটাবেস সেন্টার নাম্বিও 2026-এ প্রকাশিত ক্রাইম ইন্ডেক্সের তথ্য বলছে অপরাধের সূচক বিবেচনায় দক্ষিণ আফ্রিকার পিটার্স মারিসবার্গ 82.8 স্কোর নিয়ে তালিকায় সবার উপরে রয়েছে। সেখানে 62.2 স্কোর নিয়ে ঢাকার অবস্থান 59-এ। অপরাধ বিশেষজ্ঞরা বলেন পাল্টেছে অপরাধের ধরন, তাই প্রতিকারে নতুন ভাবনা প্রয়োজন। ছোট অপরাধেও আমরা দেখি যে এই ধরনের মারণাস্ত্রগুলো ব্যবহার হচ্ছে। কোনো অপরাধী যাতে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না পায়। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক শীর্ষ সন্ত্রাসী বা অপরাধীর কিন্তু নিজেরই রাজনৈতিক পরিচয় আছে। আর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান কমিউনিটি পুলিশিং জোরদার করা হচ্ছে। বলেন সবাইকে অপরাধের বিপরীতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভূমির দাম এইগুলো ঠিকমতো ম্যানেজমেন্ট নাই। এক গ্রুপ দখল করে আরেক গ্রুপকে দিয়ে দখল করে। আধিপত্যবাদ বা মাস্তানদের একটা ডিমান্ড আছে। এই ডিমান্ডটা যদি কমে যায় তখন ক্রাইমটা আরও কমে যাবে। চলতি বছরের মে মাসে তেজগাঁও বিভাগের আদাবর, শেরেবাংলা নগর থানাসহ মোট 6টি পুলিশ স্টেশনের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মোহাম্মদপুরে। নথি ঘেটে দেখা গেছে 6 থানায় দায়ের করা মামলার সংখ্যা 204টি, যা আগের মাসের চেয়ে অনেক বেশি। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। বিশ্বকাপে ব্রাজিলের জয় উদযাপন নিয়ে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা। এদিকে প্রয়াত দেলোয়ার হোসেন সাইদের পক্ষের সাক্ষী শোভরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে বাড্ডার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে।
দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গত সোমবার রাতে বিশ্বকাপে ব্রাজিল জাপান ম্যাচ শেষে আদাবরে আনন্দ মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশারের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরদিন এই ঘটনা নিয়ে নবোদয় হাউজিংয়ে সালিশি বৈঠকে বাশার সহ 2 জনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় বাশারের মৃত্যু হয়, আর আহত সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে রিপনের দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের সঙ্গে আরো অন্যান্য আসামি জড়িত ছিল, তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তেজগাঁ বিভাগ বড় স্ক্রিনে বিশ্বকাপের খেলা দেখাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজরদারি বাড়ানোর কথা জানান এই গোয়েন্দা কর্মকর্তা। বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিবি। তৎকালীন এএসপি ফজলুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সুখরঞ্জন বালি সে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তাকে শুক্রবার কারাগারে পাঠায় আদালত। রাজীব হোসেন, এখন, ঢাকা। কয়েক যুগ ধরে পায়রা নদীতে তীব্র স্রোতে ভাঙছে পটুয়াখালীর গ্রামের পর গ্রাম। এবার বর্ষার শুরুতেই নতুন করে ভাঙন শুরু হয় ফসলি জমি ও বসতঘর রক্ষায় শঙ্কিত গ্রামবাসী। স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। নেসরাউদ্দিন বাবুর ছবিতে জসিম পারভেজের প্রতিবেদন। আপাত দৃষ্টিতে পায়রা নদকে শান্ত মনে হলেও 2 তীরের ভাঙনের দৃশ্য হৃদয় কাঁপিয়ে দেয়। এই নদীর ভাঙনে পটুয়াখালীর মির্জাগঞ্জের পিঁপড়াখালী গ্রামের খবির শিকদার 5 বার বসত বাড়ি ও জমি হারিয়েছেন। নতুন করে আবারও ভাঙন দেখা দেয় দিশেহারা তিনি। ছিল অনেক দূরে, ভাঙতে ভাঙতে আমি 4-5 বার ভাঙ্গিয়া কিনারে আসছি। প্রতি বছর বছর ভাঙে, আমার জায়গা জমি নাই, জায়গা জমি নাই যখন আমরা যাবো। তীব্র ভাঙনে মির্জাগঞ্জের পিঁপড়াখালী, সুন্দরা কালিকাপুর এবং কালিকাপুর গ্রামের ফসলি জমি, বসত বাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কিত বহু পরিবার। 85 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রতিষ্ঠানে সে 1 একর জমি দিয়েছে। 1 একর জমি সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 5 বার ভাঙছে এই বাড়িটা। 5 বার ভাঙলে থাকে কিছুই থাকে না। ধারাবাহিক ভাঙন রোধে সংশ্লিষ্টদের কর্মপরিকল্পনা না থাকায় দুমকির বাহেরচর, আঙ্গারিয়া এবং মির্জাগঞ্জের 3টি গ্রাম যুগের পর যুগ ধরে ভাঙছে। ভাঙন রোধে স্থায়ী সুরাহা না হওয়ায় বিপাকে অসহায় মানুষ। স্থায়ীভাবে এই ব্লক ফালাই যদি স্থায়ীভাবে করে তাহলে এটা ফিরতে পারে। 1,500 একর টাকার মতো জমি নদীর কবলে বিলীন হয়ে গেছে। চলতি বছর পটুয়াখালী পাউবো সার্কেলে নদী ভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে নতুন করে 7 কিলোমিটার সংস্কার করা হলেও চরম ঝুঁকিতে রয়েছে আরও 10 কিলোমিটার বাঁধ। ভাঙনের তীব্রতা বিবেচনায় জরুরি ভিত্তিতে সংস্কারের কথা জানালেন এই কর্মকর্তা। প্রায় 10 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে, এগুলো আমরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। যেখানে হঠাৎ করে যদি কোনো খারাপ অবস্থার সৃষ্টি হয় তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করব। নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে ভুক্তভোগীদের সমস্যার সমাধান হবে, এমনটাই প্রত্যাশা। জসিম পারভেজ, এখন, পটুয়াখালী। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পাবনার রত্নাই নদী পুনর্খনন প্রকল্পে। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশের প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় প্রকল্পের নকশা উপেক্ষা করা হচ্ছে। নদীর 2 পারে সঠিকভাবে সুরক্ষা বাঁধ না দেওয়ায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে শত শত পরিবার। সোহাগ মল্লিকের ছবিতে মাসুদ রানার প্রতিবেদন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই উদ্যোগ নেয় দেশের বিভিন্ন নদ নদী ও খাল খননের।
6,09,00,000 টাকার ব্যয়ে পাবনার রত্নাই নদী ও শঙ্করপুর খালের 10 কিলোমিটার পুনঃখননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কাজের কার্যদেশ পায় কুষ্টিয়া ঠিকাদারি নাসির উদ্দিন মোল্লার প্রতিষ্ঠান। তবে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় কয়েকজন সাব ঠিকাদার। রত্নাই নদীর পাড়ের বাসিন্দা আলিম প্রামাণিক একসময় রত্নাই নদীতে ধরতেন মাছ, তবে অবৈধভাবে বাদ দিয়ে মাছ চাষ আর দখল দূষণে নদীটি মৃতপ্রায়। তাই খননের আশায় বুক বাঁধলেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তার। কাটার কথা মসজিদে কাটে না, এটা রত্নাই নদী মসজিদে কাটার কথা, এটা মসজিদে হলে না, এক পাশ দিয়ে চাপা দিয়েছে। শুধু তারই নয়, অভিযোগ রয়েছে মহাসড়ক এলাকায় নকশা অনুযায়ী কাজ করলেও গ্রামের ভিতরে তা মানা হচ্ছে না। প্রভাবশালী দখলদারদের অবৈধ স্থাপনা রক্ষায় সাধারণ মানুষের বসতভিটা ঘেঁষে চালানো হচ্ছে এক্সকেভেটর। এতে নদীপাড়ের শতাধিক পরিবার ভিটেমাটির হারানোর শঙ্কা দিন কাটছে। প্রতিবাদ করলেই হুমকি ধামকি, এমনকি মারধরের অভিযোগও রয়েছে। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হস্তক্ষেপের দাবি করেন ভুক্তভোগীরা। নদীর দ্বারা মাঝখান দিয়ে কাটার কথা, মাঝখান দিয়ে কাটলে পরে মনে করেন এলাকাবাসীর কোনো দাবি ছিল না, এক পাশে কাটে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। তারা যদি নদীর মতো করে নদী নাই কাটবে তাহলে আমাদের গাছগাছালি কেন কাটালে? কিছু এখানকার একটা প্রভাবশালী যাদের দখলদাররা আছে তাদের মারের হুমকি দেয়, অনেকেই এই ভয়ে তাদের সামনে কথাও বলতে পারে না। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এইখানে গরিবদের যে জায়গাগুলো ঢুকছে যাচ্ছিল, আমি ভেকুর দিয়ে আমি মাটি তুলে আমি ওদের ওই গাইড ওয়াল করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি যতটুকু সম্ভব আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি। এদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একই আশ্বাস দিয়েছে জেলা প্রশাসকও। 500 মিটার অংশে আইন সংক্রান্ত জটিলতা থাকার কারণে ওইখানে আমাদের খনন করতে একটু সমস্যা ফেস করতে হয়। পরবর্তীতে আমরা জেলা প্রশাসনকে বিষয়টা অবগত করি এবং জেলা প্রশাসন সহ আমরা স্থানীয় লোকজনের সাথে বসে সেটা সমাধান করছি এবং কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। সেই দিক নির্দেশনা এবং অ্যাজ পার ডিজাইন অনুযায়ী বর্তমানে ওই অংশে কাজ চলমান রয়েছে। যারা এই যে ব্যক্তিগতভাবে মামলা করেছিলেন, অর্থাৎ সিএস এর পরবর্তী রেকর্ড যাদের নামে হয়েছিল, তারাও একটা বেশ অংশ প্রায় 20 ফিট জায়গা সরকারের স্বার্থে, জনগণের স্বার্থে ছেড়ে দিচ্ছেন। এইটুকু সহ আমরা এখন মোটামুটি একটা অ্যালাইনমেন্ট, দুই পক্ষ রাজি হয়েছে। এতে করে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সরকারি যে নির্দেশনা, যে আমাদের সিএস রেকর্ড অনুযায়ী এটার অধিকাংশ এখানে আমার মনে হয় বাস্তবায়ন হবে বলে আমার মনে করি। রত্নাই নদীর প্রায় 10 কিলোমিটার খনন করার ফলে কৃষি ও জীবনমানের উন্নয়ন হবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মাসুদ রানা, এখন পাবনা। মাঝ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই রাজশাহীতে। তাতে শুষ্ক বরেন্দ্র, এখনও ধুলোয় ধূসর আমন চাষের মাঠঘাট। বৃষ্টি না হয় চাষিরা অতিরিক্ত খরচে বীজতলা করেছেন সেচের পানিতে। আমনের আবাদে কৃষকের অপেক্ষা বৃষ্টির পানির, নয়তো বাড়বে উৎপাদন খরচ। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। বরেন্দ্রের আকাশ জুড়ে মেঘেদের নিবিড় আয়োজন, তবু আকাশ ছেয়ে ফেলা আষাঢ়ের মেঘে লুকোচুরি খেলে সূর্য কিরণ। আশি আশি করেও আসে না কাঙ্ক্ষিত মুখর বাদলুদিন। তাতে 2-1 ফোঁটার গুড়ি বৃষ্টিতে প্রাণ ভেজে না বরেন্দ্রের দিগন্ত জোড়া প্রান্তরের। শুষ্ক বরেন্দ্রের ডালহান লাগি, গণেকের ড্যাং কিংবা নিমঘুটু গ্রামে কৃষকের আগ্রহ তাই বৃষ্টির খবরে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে গেল মাসে মাত্র 6 দিনে বৃষ্টি হয়েছে 52.8 মিলিমিটার। ফলে আমনের জন্য প্রস্তুত না হয়ে এখনও ধুলোয় ধূসর মাঠঘাট। এর মাঝে সেচের পানিতে তৈরি করা বীজতলাগুলো টিকিয়ে রাখতে সার কীটনাশক দিয়ে যত্ন বাড়িয়েছেন চাষিরা। তাতে উৎপাদন খরচ বাড়ছে। বৃষ্টি তো আমার এলাকাতে কম, এই যে বীজতলা আমরা ফেলে খালি একটা পানি পেয়েছি। এটা তাও থেকে বরেন্দ্র থেকে ডিপ থেকে স্টার্ট করে পানি লিয়া ধরা যে বিছান ফেলা হয়েছে। খরচ বাড়ে যাবে, কারণ যেহেতু পানি হচ্ছে না, আমরা পানি পাচ্ছি না। জ্যৈষ্ঠ মাস আধা আষাঢ় মাস চলে গেল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী ভরা বর্ষায় জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রস্তুত হয় আমনের বীজতলা। তবে বৃষ্টি স্বল্পতায় এবারে বীজতলা করতে হয়েছে সেচের পানিতে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও বৃষ্টির দেখা না পেলে অতিরিক্ত খরচেই ধান লাগানোর আয়োজন করতে হবে বলছেন কৃষক। 10-12 বিঘা আবাদ করি, এখন ধরো ওই বৃষ্টির অপেক্ষা আছে। আমি ধরেন এতগুলো জমি 10-12 বিঘা জমি আবাদ করে ধরেন আমি হিসাব করি বহুত টাকা লাগবে আমার খরচ পাতি এখন বিঘা প্রতি না হলে 1000 টাকা পড়বে এখন বর্তমান। আচ্ছা, তারপরে আবার যদি পানি না হয় আকাশ থাকে তাহলে আরো বেশি খরচে পড়বে। অতিরিক্ত খরচটা বেড়ে যাবে। কি ধান বেচতে যে ধানের দাম নাই, সার কিনতে যে সার ডিলাররা দিচ্ছে না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকের কৃষি সরঞ্জাম ও সেচের পানি পাওয়া নিশ্চিত করে সহায়তা করছেন তারা। চলতি সপ্তাহের মধ্যেই আমনের আবাদে মাঠ প্রস্তুত করতে পারবেন বলেও আশা করছেন কৃষি বিভাগ। সামনে যে রোপা মৌসুম আছে, সেই রোপা মৌসুমে আমাদের বীজতলা করতে কোনো সমস্যা হবে না। তবে যদি কোনো জায়গায় যদি বীজতলা করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের যে সেচের যন্ত্রপাতি যেগুলো মাঠ পর্যায়ে বিদ্যমান আছে সেগুলো আমরা প্রয়োজনে সেই সেচের মাধ্যমে যাতে সম্পূরক সেচের মাধ্যমে যাতে সেচ বীজতলা তৈরি করে সেই ধরনের মাঠ পর্যায়ে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিসার পরামর্শ দেবে। চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৮৩,৬০০ হেক্টর জমিতে রোপা আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। সঠিক সময়ে রোপণ কাজ সম্পন্ন করা গেলে উৎপাদন লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। রাকিবুল হাসান, এখন রাজশাহী। চিকিৎসক সংকটে ভুগছে পঞ্চগড়ের সরকারি হাসপাতালগুলো। জেলার সবচেয়ে বড় হাসপাতালটি এখন রুগ্ন। রোগী 3 গুণ বাড়লেও কমেছে চিকিৎসক, আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। বিস্তারিত জানাবেন লুৎফুর রহমান। 3 দিকে ভারতীয় সীমান্ত বেষ্টিত জেলা পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতাল। 100 শয্যার বিপরীতে যেখানে দিনে রোগী ভর্তি থাকছে 300-ও বেশি। হাসপাতালের মেঝে, বারান্দা, করিডোর সহ সবখানে রোগী। কোনো কোনো বেডে থাকছে 2 জন। অন্যদিকে 37 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 14 জন। বিশেষজ্ঞ চিকিৎসকের বেশিরভাগ পদই খালি। এত বড় একটা হসপিটালে সেরকম ডাক্তার সুবিধা মতো পাওয়া যায় না। 13 জন ডাক্তার এত বড় একটা হাসপাতালে আরো 2 একজন হলে ভালো হইতো। সরকারের কাছে আমার এটাই দাবি, পঞ্চগড়ে যেন ভালো ডাক্তার, বড় বড় ডাক্তার আসে। 100 শয্যার হাসপাতালটি যখন এত নাজুক অবস্থা, তখন তার পাশেই পড়ে আছে 150 শয্যার 9 তলার চকচকে ভবন। হস্তান্তরে 2 বছর পেরিয়ে গেলেও চালু করা হয়নি নতুন এই চিকিৎসা কেন্দ্র। আজকে এইটা দিচ্ছে, কাল এইটা বাদ, পরের দিন আরেকটা দিচ্ছি। আমরাও তো গরিব মানুষ, ওই জন্য তো এখানে আসছি। এখানে যদি এতগুলো টাকা খরচ করবো, এত কোথায় পাবো? পেটে 2টা রোগী আছে, এভাবে একটা সমস্যা হইতেছে। জ্বর নিয়ে আসছে, এখন ওদের ডায়রিয়া যেমন বাচ্চারও হইতে পারে। এটা বাথরুমের পাশে আছে, বেড তো নাই। গণঅভ্যুত্থানের পরে প্রশাসনের উদ্যোগে নতুন ভবনে চিকিৎসা সেবা স্থানান্তর করতে চিকিৎসা সেবা তহবিল গঠন করে স্থানীয় উদ্যোগে কেনা হয় জিনিসপত্র। তারপরও চালু হয়নি 150 শয্যার হাসপাতাল। 100 জনের জায়গায় প্রতিদিন 300-এরও অধিক রোগী এখানে ভর্তি হচ্ছে। এই হাসপাতালটির পিছনেই এই রোগীদেরকে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সদর হাসপাতালের 100 শয্যার পিছনেই আরেকটি 150 শয্যার বিল্ডিং প্রায় 2 বছরের অধিক সময় ধরে রেডি হয়ে অবস্থায় আছে। সেটা চালুর কোনো উদ্যোগ নেই। শহরের সরকারি হাসপাতালটিকে 2005 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। তখন থেকে শুরু হওয়া চিকিৎসক সংকটের সমাধান হয়নি আজও। এই মুহূর্তে প্রায় 300 থেকে 350 রোগী প্রতিদিন ভর্তি থাকে ইনডোরে। আর আমাদের শয্যার সংখ্যা হচ্ছে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটা প্রায় 3 গুণ। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিন প্রায় 1500 রোগী আমাদেরকে দেখতে হয়। তখন আসলে তাদের 200 জন রোগীকে আমার ফ্লোরে অথবা বারান্দায় এ সমস্ত জায়গায় রাখতে হয়, যেটা আসলে অমানবিক। আমাদের আসলে যে চিকিৎসক আছে আর কি, এটা দিয়ে আসলে আমাদের যে পরিমাণ রোগী ভর্তি থাকে তাদের চিকিৎসা, যে তাদের যে কাঙ্ক্ষিত চিকিৎসা, এটা আসলে দিতে যে আমরা আসলে খুবই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। নিয়মিতভাবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন এখানে চিকিৎসক প্রদানের জন্য, এবং সেই বিষয়ে আমরাও খুব আশাবাদী। সকল অনিয়ম দূর করে খুব দ্রুতই সেবা নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা এই জনপদের মানুষের। চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা হলো স্বাধীনতার 50 বছর পরেও বৈষম্যের শিকার সীমান্তবর্তী এ জনপদের মানুষেরা। নতুন সরকার অঞ্চলভিত্তিক বৈষম্য দূর করে ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা এ জনপদের মানুষের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।
সরবরাহ বাড়ায় কুষ্টিয়ায় কমেছে সবজির দাম, এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। সকাল থেকে বাজারে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া পৌর বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, একটু জানাবেন সরবরাহ অনুযায়ী বাজারের সবজির দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিম, আসলে এই যে এই সময়ে আষাঢ়ের এই সময়ে কিন্তু যে মাঠে মাঠে যে সবজির যে উৎপাদন সেটি কিন্তু বৃদ্ধি পায় এবং কুষ্টিয়া কিন্তু সবজির জন্য যে বেশ বিখ্যাত এবং এতে কিন্তু যে সেই সবজি কিন্তু সরবরাহ বেড়েছে এবং যে উৎপাদন সেটি কিন্তু আসলে বাড়ার কারণে কিন্তু বাজারে কিন্তু সরবরাহ বেড়েছে এবং এতেই কিন্তু যে একেবারে যে সব ধরনের আমি দেখেছি সকাল থেকে বাজারে কিন্তু একেবারে ক্রেতাদের কিন্তু উঠছে পড়া ভিড় এবং তারা কিন্তু একেবারেই স্বস্তি নিয়েই কিন্তু এই সবজি যে সবজি আসলে সেটা কিন্তু ক্রয় করছেন এবং আজকে যে আলু এখানে আলু বিক্রি হচ্ছে এই বাজারে আজকে 20 টাকা কেজি এবং যে পটল সেটি 20 টাকা, এছাড়াও যে করল্লাও সেটি সব ধরনের বেগুন কিন্তু আজকে এই বাজারে আমি দেখেছি যে 40 থেকে 50 টাকায় কিন্তু আসলে মিলছে এবং যে কাঁচামরিচের দামও কমেছে এবং সেটিতে দুদিন আগে যেটি আসলে 80 টাকায় বিক্রি হলেও আজকে সেটি 50 থেকে 60 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই দাম যে কমার কারণে কিন্তু আসলে ক্রেতাদের মধ্যে এক ধরনের যে স্বস্তি সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন। তবে এক্ষেত্রে যে আমরা কৃষক পর্যায়ে কিন্তু কৃষকদের কিন্তু প্রতি বছর কিন্তু এই সময় যে উৎপাদনের বৃদ্ধির কারণে যে তাদের যে লসের যে বিষয় যে লসের তারাও কিন্তু আসলে খুশি। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে মিম। ট্রাম্পের ক্রিপ্টো প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক গেম খেলেছে পাকিস্তান। সম্প্রতি ট্রাম্পের আয় বিবরণী প্রকাশের পর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। গণমাধ্যমটি বলছে, জানুয়ারিতে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর থেকেই বরফ গলতে শুরু করেছে যুক্তরাষ্ট্র পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। ইরান যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা কিংবা নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন। কূটনৈতিক চ্যানেলে বরাবরই যুক্তরাষ্ট্রের সান্নিধ্য পেতে আগ্রহী পাকিস্তান। সম্প্রতি ট্রাম্পের আয় বিবরণীতেও ধরা মিলেছে পাকিস্তানের কূটনীতির চাল। আল জাজিরা বলছে, গেল বছর ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল টোকেন বিক্রি থেকে $50 কোটি বেশি আয় করেছে। আর এই ক্রিপ্টো প্রতিষ্ঠানের সঙ্গে শুরু থেকেই অংশীদার হিসেবে যুক্ত পাকিস্তান। জানুয়ারিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সহযোগী প্রতিষ্ঠান এসসি ফাইন্যান্সিয়াল টেকনোলজিস এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চুক্তির উদ্দেশ্য ছিল আন্তঃসীমান্ত বা ক্রস বর্ডার লেনদেনের ক্ষেত্রে ডলার ভিত্তিক স্টেবল কয়েন USD1 ব্যবহারের সম্ভাবনা যাচাই করা। স্টেবল কয়েন হলো ডিজিটাল মুদ্রা যা একটি নির্দিষ্ট মূল্যের সঙ্গে সংযুক্ত থাকে। এটি ব্যাংক ছাড়া ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনের জন্য তৈরি। আর USD1 হলো ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সংস্করণ। তবে চুক্তি স্বাক্ষরের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত USD1 স্টেবল কয়েনের ব্যবহারের কোনো পাইলট প্রজেক্ট শুরু হয়নি এবং কোনো আনুষ্ঠানিক লেনদেনও সম্পন্ন হয়নি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই ক্রিপ্টো ব্যবসায় বিনিয়োগের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে শুরু করেছে পাকিস্তান। ট্রাম্পের পরিবারের ব্যবসায়িক অংশীদার হওয়ার পর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। দলবদলের বাজারে আকস্মিকভাবে ঝড় তুলেছেন বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরী। দল লেস্টার সিটি ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেলেও গেল মৌসুমে হামজা ছিলেন দুর্দান্ত। সেই সুবাদেই আরও 2 ক্লাবের নজরে তিনি। তবে হামজাকে ছাড়তে নারাজ লেস্টার। দেখুন জুবার আহমেদের প্রতিবেদন।
2025 সালকে নিজের ক্যারিয়ারে আলাদাভাবে নিশ্চিতভাবে মনে রাখতে চাইবেন হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে, নিজের জন্মভূমিতে পেয়েছেন অতুলনীয় ভালোবাসা। ক্লাব লেস্টার সিটি খুব বেশি ভালো না করলেও হামজা ছিলেন দুর্দান্ত, জায়গা পেয়েছিলেন ইংলিশ ফুটবলের বর্ষসেরা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ফুটবলারদের তালিকায়। তবে পয়েন্ট কর্তন, একাধিক ম্যানেজারের রদবদলে লেস্টার সিটি ছিল বিধ্বস্ত, যার ফলাফল হিসেবে চ্যাম্পিয়নশিপ থেকে লিগ ওয়ানে নামতে হয়েছে তাদের। কিন্তু হামজা ছিলেন ব্যতিক্রম। মৌসুমে মাত্র 17 ম্যাচ শুরুর একাদশে থাকলেও নিজের জাত চিনিয়েছেন পুরোটা সময়। সব মিলিয়ে খেলেছেন 30 ম্যাচ, তাতেই লেস্টারের কাণ্ডারি হয়ে ওঠেন হামজা। 60% বেশি ডুয়েল এবং এরিয়াল ডুয়েল জেতা কিংবা 57 ক্লিয়ারেন্সের মতো রেকর্ড প্রমাণ করে হামজার কার্যকারিতা। এবার তাই নতুন মৌসুমের আগে দল বদলের বাজারে হামজা হয়ে উঠলেন বাড়তি আকর্ষণ। লিগ মৌসুম শেষের পরেই শেফিল্ড ইউনাইটেডের রাডারে চলে আসেন তিনি। বাংলাদেশি তারকা এর আগে 2024-25 মৌসুমে ধারে খেলেছেন দ্য ব্লেডসের হয়ে, আর এবারে সেই সঙ্গে যুক্ত হয়েছে বার্মিংহাম সিটি। দল বদলের গুঞ্জনে বিভিন্ন ওয়েবসাইট বলছে হামজাকে পেতে মরিয়া ইংলিশ তারকা জুড বেলিংহামের সাবেক ক্লাবটি। বার্মিংহাম এবং শেফিল্ড দুই দলই বর্তমানে চ্যাম্পিয়নশিপ লিগের অংশ। লেস্টারের চেয়ে উপরের লিগে খেলার সুযোগ আছে দলবদলের পর। অবশ্য ঘরের ছেলেকে ছাড়তে নারাজ লেস্টার। গেল মৌসুমে খণ্ডকালীন দায়িত্বের পর এবার পাকাপাকিভাবে লেস্টারের আর্মব্যান্ড হামজার হাতে উঠতে পারে। নিজেদের ভবিষ্যৎ অধিনায়ককে তাই ধরে রাখতে জোর চেষ্টায় চালাচ্ছে দ্য ফক্সেস। শেষ পর্যন্ত হামজা চৌধুরী কোন ক্লাবের হয়ে খেলবেন সেটাও এখন দলবদলের বাজারে আলোচনার বিষয়। জুবায়ের আহমেদ, এখন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/এখন tv।